25শে মে 2009 আয়লা ঝড় তছনছ করে দিয়েছিল সুন্দরবনকে। পশ্চিমবঙ্গের মধ্যে জেলা হিসেবে মৃত্যুর খতিয়ানের শীর্ষে উঠে এসেছিল দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং দার্জিলিংয়ের নাম। আয়লার তাণ্ডবে দার্জিলিংয়ের ধস প্রাণহানি ঘটালেও পশ্চিমবঙ্গের দক্ষিণতম প্রান্তের 24 পরগনার জল জঙ্গল ঘেরা বদ্বীপ অঞ্চল সুন্দরবনের ক্ষয়ক্ষতির মাত্রাটা ভয়াবহ ও সুদূরপ্রসারী। দীর্ঘদিনের বন্যা পরিস্থিতিতে চাষজমি নষ্ট হওয়া, গবাদি পশুর মৃত্যু, ঘরবাড়ি ভেঙে পড়া যেমন অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে, তেমনি বিঘ্নিত হয়েছে প্রাকৃতিক ভারসাম্য আর জালের মতো ছড়ানো নদীপথের সক্রিয়তা। ঝড়ের পর কদিনের জন্য এসেছিল মিডিয়ার আনাগোনা আর সরকারি প্রতিশ্রুতি। তার ফলে সরকারি বেসরকারি ত্রাণ যা কিছু এসেছিল, সুন্দরবনবাসীর জন্য যেটুকু সমবেদনা সহানুভূতি দেখিয়েছিল বহির্বিশ্বের মানুষ, আজ সেসবের কিছুই আর অবশিষ্ট নেই বললেই চলে। মিডিয়ার জনপ্রিয়তা আর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলির ভোট ব্যাংকের জটিল হিসেব নিকেশগুলোকে পেরিয়ে সুন্দরবনের মানুষ আজ আবার তাদের জীবনের চিরসত্যের সামনে। সুন্দরবন ফিরে গেছে তার নিজের চেহারায়, বঞ্চনা আর অবহেলা, অভাব আর সংগ্রাম যার নিত্যসঙ্গী। চাষ হয়নি এবার গোটা সুন্দরবনে। মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম উপকরণগুলি জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে দ্বীপবাসীদের। ধান লাগাও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা চেষ্টা করেও পারিনি, ধান হয়নি। ধান হবার কোনো চিন্তা ভাবনা নেই। ধান হবে কি করে? ধান হবার কোনো লেনই, নোনা তো মরে যাচ্ছে, রুইয়ে অনেকে রুইয়ে সব ধান মরে যাচ্ছে। মানে আমাদের এক কথা এখানে এই হিমান্তে কাটা হবে না ধান, আর ওই ঘরে ঘরে হবে না টুসু গান। টুসু গান হোক বা যাত্রাপালা, দগদগে স্মৃতি হয়ে বারবার ফিরে আসছে আয়লার ঝড়। শহরে বাড়িতে বসে সেদিনটা অনেকের কাছেই ছিল নিখাদ অবসর যাপনের। শহর জুড়ে গাছ উল্টে পড়া, গাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া বা মানুষের মৃত্যুর মতো ঘটনাগুলো অন্যান্য ঝড়ের তুলনায় বেশি ছিল নিঃসন্দেহে। কিন্তু সুন্দরবনের ক্ষতিটা অকল্পনীয়। প্রতি বছর বর্ষায় আর সাঁড়াসাড়ির বানের সময় কোথাও না কোথাও বাঁধ ভাঙে। এবার বাঁধ ভেঙেছে গোটা সুন্দরবন জুড়ে। মোট ৩,৫০০ কিলোমিটার নদী বাঁধের মধ্যে ২,৫০০ কিলোমিটারই ক্ষতিগ্রস্ত হয়েছে আয়লায়। ১৯ শতকের গোড়ায় ব্রিটিশরা আইন পাশ করে যথেচ্ছ জঙ্গল হাসিল করে কৃষিজমি তৈরির বিশেষ অধিকার দেয় জমিদারদের। সেই উদ্দেশ্যেই প্ল্যান মাফিক গড়ে তোলা হয় নতুন জনবসতি। জল আটকাতে বাঁধ দেওয়া হয়েছিল সমুদ্রতল থেকে নিচু অপরিণত দ্বীপগুলোতে। বাঁধ দেখভালের দায়িত্ব সে যুগে ছিল জমিদারের। কিন্তু ১৯৫৪ সালে জমিদারি প্রথা বিলোপের পর বাঁধের দায় এসে পড়ে সরকারের ওপর। বিগত অর্ধশতকে বাঁধের দৈর্ঘ্য বা উচ্চতা বাড়েনি বললেই চলে। জোড়াতালি দিয়ে চালানোর যেটুকু সরকারি ব্যবস্থা আছে তাও দুর্বল হয়েছে ক্রমশ। আজ ভূমির অপরিকল্পিত ব্যবহার, মুনাফার স্বার্থে তৈরি মাছের ভেড়ি আর ইটভাটা বাড়িয়ে তুলেছে ভূমিক্ষয়। আর বাঁচার আশা নেই আমাদের, আর বাঁচবো কোথায় দিয়ে? যা অবস্থা হয়ে গেছে, বাঁচার আর অবস্থা নেই। আবার গাংভেড়ি ভেঙে গেছে, কি করব? না মাটি দিলে হবে, অল্প মাটি দিয়ে বলছে টাকা শেষ। তা কি হবে? আমরা কি করে বাঁচবো এখানে? না খেয়ে দিয়ে দিন যাচ্ছে। বাঁধটা যখন ওখানে ভেঙেছে, আমরা তখন গ্রাম থেকে সব ছুটে মুটে আসি। ছুটে এসে যার যার কর্নারে মেয়ে, মানে বেটা ছেলেরা শুয়ে পড়েছে, মেয়ে ছেলেরা নাড়া নিয়ে মাটি কেটে যতটা দেওয়ার চেষ্টা করেছি। বাঁধের 1 বিঘে পর থেকে, মানে বাঁধের ওপরে জল উঠে গেছে, 1 বিঘের নিচ থেকে পুরো
ভোগ হয়ে আস্তে আস্তে জল বার হয়ে আসছে। যখনই বার হয়ে আসছে ভোগের ভিতরে আমরা নাড়া দিচ্ছি, মাটি দিচ্ছি, কিন্তু যেগুলো না দিতে পারছি পরপর হতে হতে আস্তে আস্তে একদম নোনা জল, তো নোনা জল মানে কেরোসিন, এই হতে হতে বড়ো বড়ো যখন করে পড়ছে তখন আমাদেরকে একজন মানে 2 থেকে 3 জন 4 জনকে নিয়ে চলে যাচ্ছে হটিয়ে। যেখানে আমরা পেরেছি ছোটোখাটো মাছ সেখানে আমরা ঠেকাইছি, চেষ্টা করেছি, যেখানটায় পারিনি সেখানে ঠেকাতে পারিনি। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে পরিবেশবিদরা অদূর ভবিষ্যতে সুন্দরবন ডুবে যাওয়ার আশঙ্কার কথা শোনাচ্ছেন। ফলে ঝড়ই হোক বা জলস্তর বৃদ্ধি, সুন্দরবনকে বাঁচাতে নদীবাঁধ নিয়ে সুষ্ঠু পরিকল্পনা দরকার। নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস। সুন্দরবনের এই প্রবাদ মাথায় রেখেই গ্রামবাসী থেকে বিশেষজ্ঞ বাঁধ নিয়ে ভাবনা প্রচুর, আর তাতে মতামতের ভিন্নতা সর্বত্র। কংক্রিটের বাঁধ বা চওড়া ও উঁচু মাটির বাঁধ কিংবা বহুস্তরীয় মাটির রিং বাঁধের কথা আসছে। এমনিতে আমাদের প্রতি বছর এই বর্ষার সময় এসে, এই যে কোড়ালের সময় এসে প্রতি মুহূর্তে কোথাও না কোথাও কোনো এলাকা ভেঙে যাচ্ছে, অনেক জায়গায় নদীগর্ভে চলে যাচ্ছে। তা আমরা চাচ্ছি যে ওইটা কিছুটা জায়গা সেই সরকার থেকে অধিগ্রহণ করে সেটাকে ওই কংক্রিট বা ওই জাতীয় কোনো এমন বাঁধ নির্মাণ করা হোক যেটা ভবিষ্যতে ক্ষেত্রে সুদৃঢ় হয়। এডুকেশন দপ্তর আমাদের মাটির বাঁধ দিয়ে কাজ চালানোর জন্য চেষ্টা করছে, কিন্তু মাটির বাঁধ দিয়ে আমাদের কাজ হবে না। ব্লক পিচিং না দিলে টোটাল কুমিরমারি, দক্ষিণ চব্বিশ পরগনা কুমিরমারি গ্রাম মানে পিচিং বোর্ড না দিলে কুমিরমারি থাকবে না। মেন কথা হচ্ছে নদীর গভীরতা কিন্তু কমে গেছে, সেই জন্য জলটা তো উপরে উঠবেই, সেই উপরে যাতে না ওঠে সেইভাবে উঁচু করে যদি বাঁধ দেওয়া যায় তাহলে সমাধান মিটবে। যে এক সাইড থেকে যে স্রোতটা চলছে সেই স্রোতটা চলার পরে এই দিকটা ভাঙনটা বেশি হচ্ছে। ওইটা যদি কোনো মেশিনের সাহায্যে ওই যে চরটা যদি মেশিনের সাহায্যে যদি কেটে মাছ বরাবর করে দেওয়া হয়, স্রোতটা মাঝখান থেকে নিয়ে যাওয়া যায়, তাহলে এই ধারে স্রোতটা কমে যাওয়ার পরে এই জায়গার ভাঙনটা কমে আসবে। বাঁধের পাশাপাশি ম্যানগ্রোভ দিয়ে জলের চাপ প্রতিরোধ করার জোরালো মতামতও আছে। ইরিগেশন ডিপার্টমেন্ট একটা সিদ্ধান্ত করেছে যে দুদিকে 200 মিটার ছেড়ে দিয়ে যদি বাঁধ দেওয়া যায় তাহলে ওই যে জলের চাপ কিছুটা অন্তত কমানো যায়, এবং ওই 200 মিটারের মধ্যে ম্যানগ্রোভ ফরেস্টেশন করে যাতে ঢেউগুলো এসে নদী বাঁধে না লাগতে পারে তার বিরুদ্ধে একটা প্রতিরোধ করে তোলা। কিন্তু স্থায়ী নদী বাঁধের ব্যাপারে সরকারি তরফে টালবাহানার অন্ত নেই। টাকা বরাদ্দ হয় না, বরাদ্দ যদি বা হয় তো দুর্নীতির ইয়ত্তা থাকে না। একটা ঝড় যেন ঠিকাদারদের মোচ্ছবের বন্দোবস্ত। আর তাও কিছু কাজ হতো যদি সরকারি পরিকল্পনা ঠিকমতো থাকতো। 1 বছর পেরোতে চলল আয়লার পর, সুন্দরবনের বাঁধ নিয়ে কোনো মাস্টার প্ল্যান তৈরি হলো না সরকারের তরফে। এখনও পর্যন্ত সরকার শুরু করতে পারেনি। বিশেষ করে বড় নদীগুলোর কাছে তো শুরু করতে পারেনি, ছোটো নদীগুলোতে কিছু কিছু জায়গায় 100 দিনের কাজ হচ্ছে। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে যে নদী বাঁধ অর্থাৎ সমুদ্র বাঁধ যেটাকে বলা হয়, বড় বাঁধ বলা হয়, যেটা গোটা সুন্দরবন জুড়ে যে মানে বড় পরিকল্পনা করা হয়েছিল যে 350 কিলোমিটার নদী বাঁধ আমরা এইভাবে তৈরি করব, তার কোনো পরিকল্পনা এখনও পর্যন্ত আর নিতে পারিনি। অনেক আশার কথা শোনালেও কেন্দ্র ও রাজ্য সরকারের ঔদাসীন্য একই রকম থেকেছে ত্রাণের ক্ষেত্রেও। জেনারেল রিলিফের মুষ্টিমেয় ত্রাণ পেয়েছিল মানুষ, তাও বড়জোর 1 মাস পর্যন্ত। আর ত্রাণের চেয়ে ত্রাণ নিয়ে দলবাজি, শাসক দল বিরোধী দলের কাজিয়া কিংবা 9-6 হয়েছে অনেক বেশি। প্রথম সরকারি ত্রাণ আসে কবে? তোমার এসছে কদিন পরে? সপ্তাহ খানিক বাদে এসেছে। 1 সপ্তাহ বাদে, মোটামুটি 1 সপ্তাহ। তার আগে এসেছে হেলিকপ্টার করে মাল দিয়ে চলে গেছে, উপর থেকে ফেলে চলে গেছে। আচ্ছা, ব্লকের বিডিওর হিসাব মাথা পিছু 20 কেজি করে ত্রাণের মাল পাওয়ার কথা, আর পেয়েছে যারা তারা 6 কেজি, কোনো পরিবার 4 কেজি, কোনো পরিবার 8 কেজি, এইরকম আপনার পঞ্চায়েতের ত্রাণ বন্টন হয়েছে। দিয়েছিলাম 2.5 কেজি করে চাল আর ডাল দিয়েছিল 200 পরিবার পিছু, ফ্যামিলি পিছু। এখন এসছে মানুষটা বেশি 600 করে চাল দিচ্ছে ভোটার যারা আছে। কতদিন অন্তর অন্তর? মানে 2 সপ্তাহে 2 বার দিয়েছে। পঞ্চায়েত থেকে কিছু কিছু রিলিফের ব্যবস্থা ছিল, এখন সেটাও পর্যাপ্ত পরিমাণে নেই। আর বিভিন্ন এনজিও থেকেও বিভিন্ন সময় রিলিফও কিছু কিছু এসেছে, কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে তো সম্ভবই হয়নি। অনেক ক্ষেত্রে বেসরকারি ত্রাণই ছিল ভরসা, কিন্তু অনেক ক্লাব বা এনজিওদের ত্রাণ শুধুমাত্র নদীর ধারের মানুষদের কাছেই গেছে।
দ্বীপগুলোর ভেতরের দিকে সেই ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে বারবার। নদীর থেকে যে 1 মাইল 2 মাইল যেতে হবে, অদূরের লোক বঞ্চিত, পাচ্ছে না, কোনো রিলিফ পাচ্ছে না। নদীর ধারে এক শ্রেণীর লোক আছে, তারা প্রতিনিয়ত রিলিফটা ধরে নিচ্ছে। তারা এরা মোড়ে মোড়ে থাকে, আপনার বোট ঠেকাচ্ছে, সেখান থেকে জল সাঁতরে নিয়ে নিচ্ছে। তো এখানে আর খাওয়ার ভালো দিত না, এখানে আমাদের এখানে ধরে না, ওই খালে গোড়া ধরে জেটি ঘাটে, এই সামনে ওই ধরে ওই ভাঙার দিই, আমাদের এখানে বোট তো ধরে না। আজকে কি ভাগ্য চক্রে 2টো বোট ধরেছে। সেসব দিনগুলোর দিকে ফিরে চাইলে এখনও শিউরে ওঠেন সুন্দরবনের মানুষ। নদীর দিকে দিনভর চেয়ে থাকা কিংবা ছোট নৌকা নিয়ে নদীতেই ভেসে পড়া যদি কোনো ত্রাণ আসে, তারপর ত্রাণ এলে একটু ক্ষুণ্ণিবৃত্তি, একটু তেষ্টা মেটানো আর গেরস্থালির সামগ্রী জামাকাপড় জোগাড় করার জন্যে ক্লান্তিহীন অমানুষিক দিন যাপন। ওখানে ওই সেই মুড়ি একটা শাড়ি দিচ্ছিল, দিচ্ছিল মানে কি শাড়ি দিচ্ছিল, তখন জ্বালানি নেই, খাদ্য নেই সুন্দরবনে। আগামী চাষ না হওয়া পর্যন্ত কোনো স্থায়ী সুরাহা হবে না মানুষের খাদ্যের। নেই, কিছু নেই। ঘরের ধান চাল ছিল, সেগুলো সে তো গোলাটা উল্টে দিয়েছে, নেই, কিচ্ছু নেই। ধান চলে গেছে তো ফার্স্টই, কিচ্ছু নেই। ভাতের হাঁড়ি, ভাত খাওয়ার সময় দেয়নি তো। গরু মোষ ছাগল যেসব ছিল সব কত মুড়ি। পুকুরের মাছ নেই, যে ধান চাষ করেছিল এই খরার মরশুমে সেও নেই, মানে কেউ কিছু নিতেই পারেনি। এমনভাবে জলটা ঢুকেছে, কারো কিছু নেওয়ার রাস্তা খুঁজে পায়নি। মানে লোক যে 2টো ভাত খাবে সেরকম পাত্রও নেই তার, এরকম ক্ষতি হয়েছে। এখন কষ্ট পাচ্ছে জলের অভাবে। চারিদিকে জলের উৎসগুলো দূষিত, পানীয় জল নেই। দূর দূরান্তের উৎস থেকে জল এনে দীর্ঘদিন চালাতে হয়েছে মানুষকে। গোবিন্দঘাট থেকে জল কিনে আনতে হচ্ছে। এক ব্যারেল যদি একটা ব্যারেল পাড়ি দেয় 10 টাকা, আর নিজে যদি যায় যাতে আসতে 20 টাকা, ব্যারেল নেবে 10 টাকা, এই 30 টাকা যাবে। আচ্ছা দেখুন, আমার এখান থেকে 10 মিনিট দূরে কল, এদিকে 10 মিনিট দূরে, এদিকে 10 মিনিট দূরে কল। এবার এই যে গ্রাম, একটা হাঁস মুরগি মানে গরু বাছু ছাগল বেড়া মানে জন্তু জানোয়ার যাতে জল খাওয়ার প্রয়োজন, প্রত্যেকের কাছে যেতে হয়, কারণ নোনা জল তো কোনো কাজেই চলবে না, মানে বাসন মাজা রান্না করা সমস্ত কাজে। এবার একটা লোক যদি 2টো ডাবর নিয়ে যায়, তার 1 ঘন্টা করে টিউবওয়েলের জন্য বসে থাকতে হয়। তাহলে 1 মাস বিগত বন্যা হয়ে গেল, সরকার কি বোকাচোদা আছে নাকি? এই সমস্ত এলাকায় টিউবওয়েল দেবে না, টিউবওয়েল কখন দেবে? তাহলে টিউবওয়েল আমাদের মরে গেলে কোথাও বসে আগে ভিডিওর প্রয়োজন পড়ছে, ভিডিও টিউবওয়েল বসছে। ব্যাপক হারে ছড়িয়েছিল রোগব্যাধি, আন্ত্রিকের প্রকোপ দেখা গেছিল বিভিন্ন জায়গায়। ডাক্তার, নার্স, ওষুধের অভাব তখন প্রকট করে দিয়েছে সরকারি জনস্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ চেহারাটা। ডাক্তারি পরিষেবা মোটেই ভিতরভাবে পৌঁছয়নি, এখনো পর্যন্ত পৌঁছয়নি। চারিদিকে জল পচা, পুকুরের পচা মাটি, এই মাটির একটা তো নোনা মাটি হয়ে গেছে, ঘরে ঘরে ডায়রিয়াটা শুরু হয়ে গেছে অলরেডি, এরকম একটা চিন্তা। এবার যদি ডাক্তারি পরিষেবাটাও সরকারিভাবে সেইভাবে নেই, আর এখানে কোনো প্রত্যেকটা অঞ্চলে কোনো মেডিকেল নেই, সরকারি কোনো মেডিকেল নেই। সরকারি প্রতিশ্রুতির অবশ্য কোনো অভাব ছিল না। মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছিলেন যে আয়লা পীড়িত সুন্দরবনের মানুষদের আপাতত এপিএল বিপিএল বিচার করা হবে না, সবাইকে 2 টাকা দরে চাল দেওয়া হবে, ছাত্রছাত্রীদের সমস্ত ফি মকুব করা হবে, সবাইকে বড় পাকা ঘর না দিতে পারুক, ছোট একটা পাকা ঘর দেবে সরকার বাহাদুর। জনসমক্ষে বলে গিয়েছিলেন যে এখানে আয়লা হয়ে গেছে সবার উপর দিয়ে, এখানে সবাই এপিএল বিপিএল 2 টাকা দামের চাল পায়, কিছু দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ উনি যেটা বলে গিয়েছিলেন যে এপিএল বিপিএল বাজ বিচার না করে 2 টাকা চাল দেওয়া হয়, সেটা আসেনি কখনো। সঠিকভাবে দেওয়াটাই ঠিক হচ্ছে না। আপন কিছু টান আছে, নিজেদের দলীয় মানুষের প্রতি কিছু টান আছে, এইরকম। যারা ক্ষতিগ্রস্ত, আংশিক ক্ষতিগ্রস্ত, তাদের বিভিন্ন সাহায্য দেওয়ার কথা হয়েছিল। আপনি কি সাহায্য পেয়েছেন? না, পাইনি। না, পাইনি। একটা পাকা পিলার করতে গেলে 500 টাকা করে খরচা। এইবারে একটা ঘরে কমপক্ষে আমি ধরুন 10খানা পিলার লাগছে, তাহলে 10,000 টাকায় হবে কি করে? আরও তো কাঠকুটো আছে, মিস্ত্রি খরচ আছে, হ্যাঁ, ওপরে সামনে আছে, সেভাবে তো হয় না 10,000 টাকায়। আমাদের উপরে তো কোনো নজরই নেই সুন্দরবনের, কোনো সরকারি নেই। এ তো আমাদের কর্ম করে খেতে হবে। 10,000 টাকায় কী হয়? 1 প্লেট বিড়ির দাম 7 টাকা, কী হবে আপনার 10,000 টাকায়? সরকার যদি আজকে যদি আমাদের বাস্তবটা একবার যদি এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন যোগেশগঞ্জে,
মানে বুদ্ধদেব ভরসাস, তিনি বলে গেছে প্রতি মানুষটার একটা করে পাকা বাড়ি করে দেবে, কিন্তু তার প্রতিশ্রুতি পর্যন্ত এখনো পর্যন্ত রাখেনি। তার জন্য আন্দোলন শুরু হয়ে গেছে। সমস্ত আয়লা বিধ্বস্ত পরিবারকে পাকা ঘর দিতে হবে। প্রতিটি পঞ্চায়েতে 24 ঘন্টায় ডাক্তার, নার্স ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করতে হবে। সরকারি উদ্যোগে লবণাক্ত জমি পুকুরকে চাষযোগ্য করে তুলতে হবে। ত্রাণ ভিক্ষা নয়, মানুষের মতো বাঁচার অধিকার চেয়েছে সুন্দরবনের মানুষ। প্রতিশ্রুতি পালনে ব্যর্থ সরকারের কাছে যখন দাবি দাওয়া পেশ করতে এসেছে সুন্দরবনের মানুষ, কলকাতার রাস্তায় একরাশ ঔদাসীন্য ও পুলিশ দিয়ে মেরে তুলে দেওয়ার হুমকি ছাড়া আর কিছুই মেলেনি সরকারের কাছ থেকে। যাদের সুন্দর বাগান বাড়ি, চাষের জমি সমস্ত কিছু ভেসে গেছে, ছাগল গরু সমস্ত স্থাবর সম্পত্তি ভেসে গেছে। আজকে তারা এখানে হাজারে হাজারে মানুষ সুন্দরবন ছেড়ে অন্য জেলায়, এমনকি অন্য রাজ্যে চলে গেছেন কাজের সন্ধানে। এখন কাজকর্ম নেই দেশে, কোনো কাজ করবার কোনো লাইন নেই, কেউ কাজও করাবে না। কে করবে, কে কার কাজ করা, সব বিদেশে চলে যেতে হচ্ছে খাটতে। মানুষ ঘর ছেড়ে বাইরে সব বেরিয়ে এই হুগলি টুগলি বা ওইদিকে কাজ করতে গেছে, বা অনেকে আরও দূরে গেছে, তামিলনাড়ু, বাঙ্গালোর বা আন্দামানে অনেকে কাজ করতে যায়, প্রতিনিয়ত যাচ্ছে আসছে সেখানে। এখানে সবই চাকরিদার পরিবার খুব কম, সবই গরিব। যারা চাকরি পেয়েছে তারা সব জায়গা জমি করে ওই সব বাইরে চলে গেছে। আমরা এখানে আছি অনাহতের মতো আর কি। তো আমরা ছেড়ে যাব কোথায়? যারা যেতে পারেননি তারা পড়ে আছেন এক ধ্বংসস্তূপে, চেষ্টা করছেন প্রতিদিন তিলে তিলে আবার গড়ে তুলতে তাদের জীবন। পরিবারের রোজগারে সব ছেলেরা বাইরে চলে যায়, মেয়েরাই সংসার যা হোক যেভাবে হোক চলে যাচ্ছে। আমার তো কোনো কাজকর্ম নেই, যে আমাদের গরিব এলাকা, বুঝতে পারছো না যে কোনো কাজকর্ম আছে। ওই চলছে, কারো বাড়িতে গিয়ে কাজ করে দিচ্ছি, জন হিসাবে কাজ করছি, সেইভাবে আর কি আমাদের সংসারটা চলছে। যখন জন খাচ্ছি তখনই চলছে, যখন খাচ্ছি না তখন চলছে না। এখন রাস্তার উপর বাস করছি, এখন কিভাবে যে একটু নিচে নামবো, কি দিয়ে একটু খড়কুটো দিয়ে বাঁধবো, সেও তো কিছু নেই। তো এই পাশে জঙ্গল, আগে এই জঙ্গলের মাছ কাঁকড়া ধরে কাঠ কেটে এখানকার জীবিকাটা নির্বাহ করতো মানুষ, কিন্তু এখন তো সোশ্যাল ফরেস্ট এবং এই সুন্দরবনটাকে আমাদেরকে বাঁচাতেই হবে। তো এর আগে দেখেছি অনেক মানে এলাকার মানুষ জীবন জীবিকার তাগিদে এই জঙ্গলে গেছে মধু ভাঙতে, কাঁকড়া ধরতে, মাছ ধরতে, তারা আর ফিরে আসেনি। জঙ্গলের অবস্থা তো খুব খারাপ। খারাপ বলতে মানে এখন জাতি দিচ্ছে না, আর এখন গাছ কাটা মানে ক্ষতি, গাছ কাটাই মানে ক্ষতি। এখন গাছটা কিছু কাটতে পারছি না, এই হচ্ছে সমস্যা। সরকারি আজকে যে প্রচেষ্টা যেটা দেখি সেটা হচ্ছে বিশেষ করে কেন্দ্র সরকার, রাজ্য সরকার সুন্দরবনের প্রাণী সম্পদ, তার বৈচিত্র্যতা, এটা নিয়ে খুব চিন্তিত। কিন্তু সুন্দরবনের 50 লাখ মানুষের যে ভবিষ্যৎ কী, মানুষ যে প্রকৃত মানুষের যে ভবিষ্যৎ কী, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই। আয়লার পর বছর ঘুরতে চলল, হাজারো অপ্রাপ্তি আর আশ্বাসবাণী নিয়ে বেঁচে আছেন সুন্দরবনের মানুষ। মিডিয়া নেই, প্রচার নেই, সহানুভূতি নেই, বেঁচে থাকার রসদগুলো নেই, নদী বাঁধ টিকে থাকার নিশ্চয়তা নেই, আর সরকারি উদ্যোগও নেই। আছে শুধু আবহমান কালের মতো বঞ্চনার দিন যাপন।